প্রিয় শিক্ষার্থীরা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব কোর্সে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা পাইথনের কিছু টপিক নিয়ে আলোচনা করব। প্রথমে আমরা যে টপিকটি নিয়ে আলোচনা করতে চাচ্ছি সেটি হচ্ছে পাইথনের স্ট্রিং। আমরা অলরেডি জানি স্ট্রিং বলতে আসলে আমরা রিপ্রেজেন্ট করি আমাদের কোনো একটি টেক্সটকে আমরা যদি এরকম ডাবল ক্যারেক্টারের ভিতরে লিখি সেটাকে আমরা স্ট্রিং বলে থাকি। আমরা চাইলে এটাকে সিঙ্গেল ক্যারেক্টার দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। সরি, সিঙ্গেল ক্যারেক্টার নয়, সিঙ্গেল কোটেশন দিয়েও রিপ্রেজেন্ট করতে পারি। তাহলে এটি হচ্ছে মোটামুটি পাইথনের একটা স্ট্রিং। আমি এখানে আমার নামটাকে পাইথনের একটা str নামে একটা ভেরিয়েবলে স্টোর করে রাখছি। এখানে আমার নামটি হচ্ছে তার একটা স্ট্রিং। আমি চাইলে প্রিন্ট মেথডের মাধ্যমে এই স্ট্রিংটিকে প্রিন্ট করতে পারি, তাহলে আমাকে সেই টেক্সটটা আউটপুট আকারে সে শো করবে। আমরা এতটুকু সবাই মোটামুটি জানি যে পাইথনের স্ট্রিং আমরা কিভাবে লিখে থাকি বা স্ট্রিংকে কিভাবে রিপ্রেজেন্ট করে থাকি। তো আজকে আমি দেখাবো যে স্ট্রিং এর উপর বিভিন্ন ধরনের ম্যানিপুলেশন করা যায়। আমরা পাইথন দিয়ে এই ম্যানিপুলেশন গুলো কিভাবে করতে পারি। প্রথমেই স্ট্রিং এর যে ফাংশনটি আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে কোনো একটা স্ট্রিং এর লেন্থ কতটুকু। যেমন আমার এখানে আমার যে নামটি আমি লিখেছি, আমার নামে 5টি ক্যারেক্টার রয়েছে। এই কারণে আসলে আমার নামের লেন্থ হচ্ছে 5। আমরা পাইথনের একটি বিল্ট ইন ফাংশন আছে যেটি হচ্ছে লেন। আমরা এই লেনের ভিতর যদি আমাদের স্ট্রিংটাকে প্যারামিটার আকারে পাস করি, তাহলে মোটামুটি সে আমাকে আমার স্ট্রিং এর লেন্থটা বলে দিবে। আমাদের ক্ষেত্রে এটা হচ্ছে 5। আচ্ছা, এবার যদি আমি চাই একটা এমটি স্ট্রিং নিতে, মনে করো এটা একটা এমটি স্ট্রিং। এখন যদি আমি এই এমটি স্ট্রিং এর লেন্থ দেখি, তাহলে আমরা দেখব যে এমটি স্ট্রিং এর কোনো লেন্থ নাই। তাহলে লেন্থের ভ্যালু আসবে আমাদের 0। আশা করি তোমরা মোটামুটি এই জিনিসটা বুঝতে পেরেছো যে পাইথনের লেন্থ আমরা কিভাবে দেখতে পারি। নেক্সট আসি যে মনে করো তোমার যে স্ট্রিংটা রয়েছে, সেই স্ট্রিং এ তোমার, মনে করো আমি আমার নাম দিয়ে উদাহরণ দিয়ে বলি, তুমি একটা স্ট্রিং লিখতে যাচ্ছ এরকম। মনে করো এরকম একটা স্ট্রিং তুমি সেভ করতে চাচ্ছ। এখানে একটা প্রবলেম হচ্ছে, আমাদের এখানে একটা সিঙ্গেল কোটেশন রয়েছে যেটা আমাদের স্ট্রিং এর অংশ। আমরা জানি যে পাইথনে আমাদের স্ট্রিংটা সিঙ্গেল কোটেশন দিয়ে টার্মিনেট হয়। কেউ যদি এই জিনিসটাকে এভাবে স্টোর করে রাখতে চায়, স্ট্রিং ইকুয়ালস টু সিঙ্গেল কোটেশন দিলাম, এখানে শেষে একটা সিঙ্গেল কোটেশন দিলাম, তাহলে বেসিক্যালি পাইথন আমাকে একটা এরর শো করবে, কারণ আসলে এই ফার্স্ট সিঙ্গেল কোটেশনই আমার স্ট্রিংটা টার্মিনেট হয়ে গিয়েছে। বাকি যে অংশটা রয়েছে এটা আসলে আমার পাইথনের সিনট্যাক্স অনুযায়ী ম্যাচ করছে। তাহলে আমরা আসলে কিভাবে এরকম সিঙ্গেল কোটেশন থাকলে সেটাকে স্ট্রিং এ রাখতে পারি, আমি এখন তোমাদেরকে সেটি একটু দেখাই। আমাদের যেটা করতে হবে, আমরা সিতে নর্মালি যেটা ইউজ করি সেম ভাবে পাইথনও আমাদের এরকম একটা এসকেপ সিকোয়েন্স ব্যবহার করতে হবে। এসকেপ সিকোয়েন্স বোঝানোর জন্য আমরা হচ্ছে একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার ব্যবহার করি। আমি যে ক্যারেক্টারটাকে হাইলাইট করে রাখলাম, তাহলে এটা দিয়ে পাইথন ইন্টারপ্রেটার বুঝতে পারে যে এই ব্যাকস্ল্যাশের পরের ইমিডিয়েট যে ক্যারেক্টারটা আছে, এই ক্যারেক্টারটাকে আমরা টেক্সটের অংশ হিসাবে বা আমাদের এখানে স্ট্রিং এর অংশ হিসাবে আমরা ইন্টারপ্রেট করব। এটা আসলে আমাদের কোনো কমান্ড দেওয়ার জন্য ব্যবহার করা হয়। সেম ভাবে আমরা যদি কোনো নিউ লাইন প্রিন্ট করতে চাই, আমাদেরকে এরকম একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দিয়ে তারপরে নিউ লাইনের এন লিখতে হবে। এটা একটা ওয়ে যে আমি একটা স্কেপ সিকোয়েন্স ক্যারেক্টার ব্যবহার করে আমার স্ট্রিংটাকে সেভ করে রাখতে পারি। আমার স্ট্রিংটা যদি প্রিন্ট করি, দেখো এখানে আমাদের সেই সিঙ্গেল কোটেশনটা দেখা যাচ্ছে ঠিক মতো। আমরা আরেকটা ওয়েতে করতে পারি, সেটা হচ্ছে আমরা চাইলে, যেহেতু স্ট্রিং হচ্ছে আমরা ডাবল কোটেশন দিয়েও স্টার্ট এবং এন্ড করতে পারি, আমরা চাইলে সেম জিনিসটাকে এইভাবেও রিপ্রেজেন্ট করতে পারি যে আমরা স্ট্রিং শুরু আর শেষ করব ডাবল কোটেশন দিয়ে। তাহলে আমাদের স্ট্রিং এর ভিতর সিঙ্গেল কোটেশন গুলোকে আমরা এভাবে রিপ্রেজেন্ট করতে পারবো। আমি যদি এবার str লিখি, আমার আসলে সিঙ্গেল কোটেশনটা এখানে আছে। এবার চিন্তা করো যে কেউ আসলে সিঙ্গেল কোটেশন না, এখানে ডাবল কোটেশন দেখাতে চাচ্ছে। স্ট্রিংটা লিখে নিই। এবার দেখো কেউ মনে করো সিঙ্গেল না, এখানে ডাবল কোটেশন দেখাতে চাচ্ছে।
তাহলে সেম ভাবে আমি যদি আবার ইন্টার চাপ দিই আমাকে আসলে সেই পাইথন সিনট্যাক্সের এররটা শো করবে, কারণ আসলে ডাবল কোটেশন দিয়ে আমাদের স্ট্রিংটা এখানে শেষ হয়ে গিয়েছে। পরের যে অংশটা এটা আসলে আমাদের পাইথনের সিনট্যাক্স অনুযায়ী ইনভ্যালিড হিসাবে সে ট্রিট করতেছে। তো আমরা ডাবল কোটেশনে যদি দেখাতে চাই সেম প্রসিডিওরটা ফলো করব, আমরা এখানে একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার অ্যাড করে দিব। এবার যদি আমি আমার স্ট্রিংটাকে প্রিন্ট করি আউটপুট আকারে, তাহলে তোমরা দেখবে যে এখানে এরকম একটা ব্যাকস্ল্যাশ ক্যারেক্টার দেখা যাচ্ছে। আচ্ছা, এবার আসি যে তোমার কাছে মনে করো একটা হিউজ টেক্সট আছে, যদি তোমাদেরকে এখানে একটু দেখাই। এটা হচ্ছে শেক্সপিয়ারে হ্যামলেট যে নাট্যটা আছে সেই নাটকের সংলাপগুলো এখানে দেওয়া আছে। তো আমাদের এরকম যদি হিউজ টেক্সট থাকে, এখানে আসলে প্রতিটা টেক্সটে এরকম এসকেপ সিকোয়েন্স উল্লেখ করে দেওয়া বা যে এই ধরনের জিনিসগুলো আসলে ডিফাইন করে দেওয়া বা নিউ লাইন ক্যারেক্টার ডিফাইন করে দেওয়া, এটা আমাদের জন্য আসলে টাফ হয়ে যায়। তো আমরা যেটা করতে পারি, আমরা যদি কোনো একটা স্ট্রিংকে এভাবে যদি রিপ্রেজেন্ট করতে চাই, মানে যেরকম আছে হুবহু সেম ভাবে, তাহলে আমরা পাইথনে একটা খুব সহজ উপায় সেটা করতে পারি। দেখাচ্ছি তোমাদের, তোমরা সেটা কিভাবে করতে পারো। মনে করো আমি স্ট্রিং নামে একটা স্ট্রিং নিলাম, আমি এখানে হচ্ছে 3টা সিঙ্গেল কোটেশন নিতে পারি, বা তুমি চাইলে 3টা ডাবল কোটেশনও নিতে পারো। আমি আমার স্ট্রিংটাকে পেস্ট করব, আমি এখানে প্লেন টেক্সট আকারে পেস্ট করলাম। এরপর আমি আবার সেম ভাবে 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে আমার টেক্সটটাকে শেষ করব। এবার যদি আমি এন্টার চাপ দিই এবং আমার স্ট্রিংটাকে প্রিন্ট করি, তাহলে তোমরা এখানে, আচ্ছা আমি প্রিন্ট কমান্ডের মাধ্যমে প্রিন্ট করি, তাহলে তোমাদের নিউ লাইন ক্যারেক্টারগুলো তোমরা দেখতে পারবে। যে খেয়াল করে যদি দেখো আমাদের টেক্সটটা যেই রকম ছিল অ্যাজ ইট ইজ, সেটাই আমাদের আউটপুট আকারে এখানে প্রিন্ট করেছে। এখানে আসলে নিউ লাইন ক্যারেক্টার আছে যেগুলো প্রিন্ট কমান্ডের সময় ওটাকে নিউ লাইনেই সে প্রিন্ট করেছে। আমি যেটা বুঝাতে চাচ্ছি যে আমাদের যদি টেক্সটে অনেক এরকম সিঙ্গেল কোটেশন বা ডাবল কোটেশন থাকে যেমন এখানে আছে, অথবা আমাদের যদি অনেক নিউ লাইন ক্যারেক্টার থাকে, তো বারবার এটাকে এরকম এসকেপ সিকোয়েন্স দিয়ে লেখাটা একটু ডিফিকাল্ট। সেই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি, 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে ওপেন করা এবং 3টা সিঙ্গেল কোটেশন দিয়ে শেষ করা, এটার মাধ্যমে আমরা টেক্সটটাকে অ্যাজ ইট ইজ ইনপুট আকারে নিয়ে নিতে পারি। তাহলে আমাদের টেক্সটটা যেরকম ছিল অ্যাজ ইট ইজ সেটাকে আউটপুট আকারে দেখাবে আমাদের পাইথন ইন্টারপ্রেটারটি। আশা করি এই ট্রিক্সটি তোমাদের বিভিন্ন সময় কোড করতে কাজে লাগবে। এবার আমি তোমাদের আরো কিছু জিনিস দেখাই স্ট্রিং এর। মনে করো আমি আমার নাম স্টোর করে রেখেছি। আচ্ছা, এবার আমি চাচ্ছি যে আমার নামের কোনো একটা পার্টিকুলার ক্যারেক্টারকে প্রিন্ট করতে। তাহলে আমি কাজটা সহজেই করতে পারি। লিস্টে আমরা যেভাবে রিপ্রেজেন্ট করতাম যে লিস্টের নাম তারপর ইন্ডেক্স, সেম ভাবে এখানে আমরা স্ট্রিং এর নাম তারপর থার্ড ব্র্যাকেটের ভিতর তার ইন্ডেক্সটা লিখব। তাহলে 2 মানে হচ্ছে এন এর ভ্যালু হচ্ছে আমাদের 0তম ইন্ডেক্সে আছে, এ হচ্ছে আমাদের 1তম ইন্ডেক্সে আছে, এইচ হচ্ছে আমাদের সেকেন্ড ইন্ডেক্সে আছে বা 2তম ইন্ডেক্সে আছে। তাহলে যদি 2 লিখি, এটা মিনিং করতেছে থার্ড ক্যারেক্টারটা আমরা প্রিন্ট করতে চাচ্ছি আমাদের স্ট্রিং। তাহলে আমি যদি লিখি এটার আউটপুট আসবে এইচ। সেম ভাবে আমি চাইলে অন্য কোনো একটা ক্যারেক্টারকে এখানে প্রিন্ট করতে পারি। তাহলে 4 দেওয়া মানে হচ্ছে আমাদের পঞ্চম ক্যারেক্টারটা প্রিন্ট হবে, যেহেতু 0 থেকে আমাদের ইন্ডেক্স শুরু হচ্ছে। এখানে আমাদের লিস্টের মতো সেম, আমরা যদি ইন্ডেক্সের বাইরে কোনো কিছু প্রিন্ট করতে চাই তাহলে আমাকে ইন্ডেক্স আউট অফ রেঞ্জ এররটা শো করবে পাইথন। আচ্ছা, এবার আমি চাচ্ছি আমার নেম যেই ভ্যালু স্ট্রিং ভ্যালুটা রয়েছে এটা পুরোটা আমি সিঙ্গেল ক্যারেক্টার আকারে প্রিন্ট করতে চাচ্ছি, তো বারবার আমি এভাবে লিখতে চাচ্ছি না। তাহলে আমরা এই জিনিসটা সহজেই যেভাবে করতে পারি, আমরা একটা ফর লুপ চালাতে পারি। আমরা মনে করলাম যে আমরা একটা ক্যারেক্টার প্রিন্ট করতে চাচ্ছি প্রতিবার, তাহলে আমরা ধরতে পারি ফর ক্যারেক্টার ইন দিব আমাদের স্ট্রিং এর নাম, আমাদের স্ট্রিং এর নাম হচ্ছে নেম। জাস্ট আমরা একটা প্রিন্ট কমান্ড দিব, ইনডেন্টেশন দিতে হবে, আমরা একটা ট্যাব চাপ দিলাম ইনডেন্টেশনের জন্য।
আমি যদি এটাকে প্রিন্ট করি, এন্টার চাপ দিই, তাহলে দেখো আমার নামের প্রতিটি ক্যারেক্টার এখানে সিঙ্গেল সিঙ্গেল ক্যারেক্টার আকারে সে প্রিন্ট করে দেখাচ্ছে। আচ্ছা, তাহলে তোমরা আরেকটা জিনিস যেটা করতে পারো, আমি মনে করো যে এই ক্যারেক্টারগুলোকে একটা লিস্ট আকারেও সেভ করতে পারি। মনে করো যে আমি এরকম করতে চাচ্ছি যে নেম টু নামে আমি একটা লিস্ট ক্রিয়েট করলাম। আমি চাইলে এরকম কমা কমা দিয়ে একটা লিস্ট আকারে আমার নামের ক্যারেক্টারগুলো রিপ্রেজেন্ট করতে পারি। আমরা আগের মতো যদি থার্ড ব্র্যাকেটের ভিতর কোনো একটা ইন্ডেক্স বলে দিই, আমরা তার করেসপন্ডিং ক্যারেক্টারটা এখানে দেখতে পারি। আচ্ছা, উপরের যে রিপ্রেজেন্টেশন আর নিচের যে রিপ্রেজেন্টেশন, এই দুটোর মধ্যে একটা পার্থক্য আছে, বেসিক পার্থক্য। সেটা হচ্ছে উপরেরটা আমরা স্ট্রিং আকারে কনসিডার করছি, নিচেরটা আমরা লিস্ট আকারে কনসিডার করছি। দুটার মধ্যে একটা পার্থক্য আছে। আমরা এটাকে হোয়াইট বোর্ড ওপেন করছি। আমরা এটাকে পাইথনের ভাষায় বলে থাকি হচ্ছে ইমিউটেবল অবজেক্ট, আরেকটাকে বলে থাকি হচ্ছে মিউটেবল অবজেক্ট। আমাদের স্ট্রিং যে অবজেক্টটা আছে এটা মূলত হচ্ছে ইমিউটেবল অবজেক্ট। আমি একটু করে দেখাচ্ছি এটার মানেটা কি। আর লিস্ট যেই অবজেক্টটা রয়েছে এটা হচ্ছে একটা মিউটেবল অবজেক্ট। তাহলে ইমিউটেবল আর মিউটেবলের মধ্যে পার্থক্য হচ্ছে, আমি যদি চাই আমি একটা মিউটেবল অবজেক্ট যেমন আমাদের লিস্ট, আমি চাইলে এখানে তার কোনো একটা ইন্ডেক্সের ভ্যালুকে আমি চেঞ্জ করতে পারি। আমাদের লিস্টের নামটা আসলে নেম টু, টাইপ করে নিলাম। আমি চাচ্ছি যে নাহিদের এ কে আমি ই দিয়ে রিপ্লেস করতে। তাহলে আমি চাইলে এটাকে হচ্ছে আমাদের ইন্ডেক্স হচ্ছে 1 হবে এই ক্ষেত্রে। দুঃখিত, আমার ইন্টারপ্রেটারটি মনে হয় একটু হ্যাং করেছে। প্রবলেমটা সলভ করে তোমাদের সাথে আসছি। প্রিয় শিক্ষার্থীরা, আমি দুঃখিত, আমার ইন্টারপ্রেটারটিতে একটু প্রবলেম হয়েছিল, আমি এটা সলভ করেছি। আচ্ছা, আমরা ধরে নাও যে আমাদের উপরে একটা স্ট্রিং নিয়েছি এবং নিচে একটা লিস্ট নিয়েছি। দুটো জিনিস আসলে সেম জিনিসই রিপ্রেজেন্ট করছে। আমাদের উপরে 5টা ক্যারেক্টার আছে, নিচেরটা তো সেম 5টা ক্যারেক্টারই আছে। মিউটেবল আর ইমিউটেবলের যে পার্থক্যটা তোমাদের বুঝাচ্ছিলাম, আমি চাইলে লিস্ট আকারে যেটাকে আমরা রেখেছি তার কোনো একটা ইন্ডেক্সকে আমরা চাইলে চেঞ্জ করে ফেলতে পারি, ইন্ডেক্সের কোনো একটা ভ্যালুকে। ধরো যে আমি এই ক্যারেক্টারটাকে ই দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি, তাহলে এই ক্যারেক্টারটা আমাদের 1 ইন্ডেক্সে আছে। আমি জাস্ট এখানে যদি ই লিখে দিই তাহলে কিন্তু এই ক্যারেক্টারটা আসলে চেঞ্জ হয়ে গেছে। তো আমি যদি এই লিস্টটাকে প্রিন্ট করি, তোমরা খেয়াল করে দেখবে এখানে আসলে এটা ই হয়ে গেছে। কিন্তু আমি যদি সেম কাজটা আমাদের স্ট্রিং এর ক্ষেত্রে করতে যাই, যে আমি স্ট্রিং এর কোনো একটা পার্টিকুলার ইন্ডেক্সের ভ্যালুকে চেঞ্জ করে ফেলতে চাচ্ছি, তোমাকে কিন্তু এরর দিবে। এর মেইন রিজনটা হচ্ছে স্ট্রিং হচ্ছে আমাদের ইনমিউটেবল ডাটা টাইপ। দ্যাট মিনস এই ডাটা টাইপের আমাদের কোনো একটা স্পেসিফিক লোকেশনে আমরা চাইলে চেঞ্জ করতে পারবো না। আমরা যেটা করতে পারি, আমাদের এই স্ট্রিংটাকে ম্যানিপুলেট করে নতুন একটা স্ট্রিং তৈরি করতে পারি, কিন্তু চাইলে স্ট্রিং এর কোনো একটা ইন্ডেক্সে গিয়ে আমাদের কোনো একটা ক্যারেক্টারকে আমরা চেঞ্জ করতে পারবো না। এই ধরনের ডাটা টাইপকে পাইথনে হচ্ছে ইমিউটেবল ডাটা টাইপ বলা হয়। তো আমাদের স্ট্রিং হচ্ছে একটা ইমিউটেবল ডাটা টাইপ। এই কারণে আমরা আসলে পাইথনে আমাদের কোনো একটা স্ট্রিং এর কোনো স্পেসিফিক ক্যারেক্টারকে এভাবে সরাসরি ইন্ডেক্সের অ্যাক্সেস করে চেঞ্জ করতে পারবো। লিস্টের ক্ষেত্রে সেই জিনিসটা আমরা করতে পারবো। এবার আসি নেক্সট যেটা দেখাতে চাচ্ছি, সেটা হচ্ছে আমরা দুটা স্ট্রিংকে কিভাবে মার্জ করতে পারি। দুটা স্ট্রিংকে মার্জ করা খুব সহজ। প্রথমে আমরা স্ট্রিং এর নামটা লিখে দিব, যেমন ধরো যে আমরা বাংলা আর দেশ দুটো স্ট্রিংকে মার্জ করে বাংলাদেশ লিখতে চাচ্ছি। তাহলে আমরা জাস্ট প্লাস সাইনটা ব্যবহার করলেই দুটো স্ট্রিং কনক্যাটেনেট হয়ে যাবে। যদি এটা আউটপুট আকারে প্রিন্ট করি,
তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিং দুটো মার্জ হয়ে আমাদেরকে আউটপুট আকারে প্রিন্ট করছে। নেক্সট হচ্ছে আমি ধরো যে আমার স্ট্রিং এর ভিতর থেকে কোনো কিছু ফাইন্ড করতে চাচ্ছি, তাহলে আমাদের কারেন্টলি স্ট্রিং এর ভ্যালু হচ্ছে বাংলাদেশ। আমি দেখতে চাচ্ছি যে এই স্ট্রিং এর ভিতর আমাদের কোনো একটা পার্টিকুলার স্ট্রিং আছে কিনা। যেমন আমি মনে করো বান এই ওয়ার্ডটাকে খুঁজে বের করতে চাচ্ছি বাংলাদেশ স্ট্রিংটা থেকে। আমি যদি এখানে এন্টার চাপ দিই, দেখো এখানে আমাকে একটা আউটপুট দিয়েছে। 0 দিয়ে বোঝানো হচ্ছে যে বান যে স্ট্রিংটা আছে এটা আসলে আমাদের অরিজিনাল স্ট্রিং এর কোথায় পাওয়া গিয়েছে। তো আমরা দেখতে পাচ্ছি এটা 0তম ইন্ডেক্সে পাওয়া গিয়েছে। আমি আরেকটা এক্সাম্পল দেখালে মনে হয় তোমাদের জিনিসটা ক্লিয়ার হবে। মনে করো আমরা ফাইন্ড দিলাম, আমরা হচ্ছে ল্যাডকে খুঁজে বের করতে চাচ্ছি আমাদের স্ট্রিং এর ভেতর। আমি যদি এন্টার চাপ দিই, এখন দেখো এটার আউটপুট এসেছে 4। তাহলে আমাদের যে এল আছে ল্যাডের, এই এলটা হচ্ছে আমাদের 0 1 2 3 4 4 নাম্বার ইন্ডেক্সে আছে। তাহলে তোমার যে স্ট্রিংটাকে সার্চ করতে চাচ্ছ সেটা যেখানে ম্যাচ হয়েছে আমাদের অরিজিনাল স্ট্রিং এ, সেখানের ফার্স্ট যে ইন্ডেক্সটা সেটাই হচ্ছে তোমাকে এখানে আউটপুট আকারে রিটার্ন করবে। এবার ধরো যে আমি তোমার কোনো একটা স্ট্রিং দিলাম এমন যে এটা আমাদের স্ট্রিং এর অংশ না। ধরো আমি এমন একটা স্ট্রিং দিলাম যেটা আমাদের এই স্ট্রিং এর অংশ না বা এই স্ট্রিং এ আমাদের নেই। যেমন ট্রিপল এ, এটা আমাদের আসলে বাংলাদেশ স্ট্রিং এর ভিতর কোথাও নেই। তাহলে আমি যদি এন্টার চাপ দিই সেই ক্ষেত্রে আমার ফাংশনের আউটপুটটা আসবে -1। তাহলে আমাদের যদি কোনো স্ট্রিং এর ফাইন্ড মেথডের আউটপুট -1 আসে তাহলে আমি বুঝতে পারবো ওই স্ট্রিংটা আসলে আমাদের অরিজিনাল স্ট্রিং এর ভিতর কোথাও খুঁজে পাওয়া যায়। আচ্ছা, এবার আমি তোমাদেরকে আরো কিছু জিনিস একটু দেখাই। মনে করো আমার কাছে একটা স্ট্রিং আছে এরকম। এটা মনে করো আমাদের একটা স্ট্রিং যেটা আমরা স্টোর করে রেখেছি। আমরা এখন চাচ্ছি আমাদের ক্যাট যেই ওয়ার্ডটা আছে এটাকে আমরা ডগ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি, খুব সহজেই আমরা এই কাজটা করতে পারি। আমি একটা নিউ স্ট্রিং নিয়ে নিলাম, এটার নাম দিলাম স্ট্রিং 2। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে অরিজিনাল যে স্ট্রিংটা আছে তার উপর রিপ্লেস নামে একটি মেথডকে কল করে দিতে পারি। আর রিপ্লেসের ভিতর আমাদেরকে দুটা প্যারামিটার প্রোভাইড করতে হবে। প্রথম প্যারামিটারটা হচ্ছে যেই ওয়ার্ডটাকে রিপ্লেস করতে চাই। পাইথন যেহেতু কেস সেন্সিটিভ, আমাদেরকে এই কথাটা মাথায় রাখতে হবে, স্ট্রিংটা আমাদের এক্স্যাক্টলি সেম লিখতে হবে যে স্ট্রিংটাকে আমরা রিপ্লেস করতে চাই। তাহলে আমি ক্যাটকে হচ্ছে ডগ দিয়ে রিপ্লেস করতে চাচ্ছি। এবার যদি আমি str2 এর ভ্যালুটা আউটপুট আকারে প্রিন্ট করি তাহলে দেখো ক্যাট প্লেজ উইথ বল এটা রিপ্লেস হয়ে ডগ প্লেজ উইথ বল এটা হয়ে গেল আমাদের। তাহলে আমরা চাইলে এইভাবে আমাদের যে কোনো টেক্সটকে এভাবে হচ্ছে অন্য আরেকটা টেক্সট দিয়ে রিপ্লেস করতে পারি। আমি যদি তোমাদের আরেকটা এক্সাম্পল দেখাই, দেখো এখানে দিস একটা ওয়ার্ড আমাদের অনেকবার আছে, আমরা চাচ্ছি যে এই দিস ওয়ার্ডটাকে রিপ্লেস করতে। আমরা যদি রিপ্লেস কমান্ডটা ব্যবহার করি তাহলে দিস যত জায়গায় পাবে আমাদের, আমি চাচ্ছি ছোট হাতের দিসকে বড় হাতের দিস দিয়ে রিপ্লেস করার জন্য। তাহলে দিস যত জায়গায় পাবে আসলে আমাদের সব জায়গার দিসগুলো আউটপুটে চেঞ্জ হয়ে যাবে। আশা করি তোমরা রিপ্লেসের কমান্ডটা মোটামুটি বুঝতে পেরেছো যে আমরা যদি কোনো কিছুকে রিপ্লেস করতে চাই কোনো অন্য আরেকটি টেক্সট দিয়ে তাহলে আমরা এইভাবে রিপ্লেস করতে পারি। নেক্সট হচ্ছে আরেকটা খুব ইম্পর্টেন্ট আমাদের মেথড, সেটা হচ্ছে আমরা যদি কোনো একটা স্ট্রিং এর কেস পরিবর্তন করতে চাই। ধরে নাও যে আমি আমার নামকে একটা স্ট্রিং এর ভিতর সেভ করে রেখেছি,
তোমরা দেখতে পাচ্ছ আমার নামটা আসলে এখানে সবকিছু লোয়ার ক্যারেক্টার হিসাবে সেট করে রাখা হয়েছে। তো আমি চাচ্ছি যে আমার স্ট্রিংটা আপার ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করতে, তাহলে আমি জাস্ট স্ট্রিং এর নাম ডট দিয়ে তার আপার মেথডটাকে কল করে দিই। আমি যদি এন্টার চাপ দিই তাহলে দেখবে যে আমার নামটা আসলে পুরোপুরি আপার লেটার দিয়ে রিপ্লেস হয়ে গিয়েছে। এরপর আমি যদি স্ট্রিং ডট লোয়ার মেথডটাকে কল করি তাহলে আসলে এই যেটা আপার হয়ে গিয়েছিল এটা আসলে আমাদের লোয়ার হয়ে যাবে। তাহলে এটা আমাদের লোয়ার হয়ে গিয়েছে। আচ্ছা, আরেকটা আমাদের কেস হতে পারে, সেটা হচ্ছে এরকম। আমাদের যদি একটা সেন্টেন্স থাকে এরকম যে দিস ইজ এ সেন্টেন্স, আমরা চাচ্ছি যে প্রতিটা ওয়ার্ডকে ক্যাপিটালাইজ করতে, সেই ক্ষেত্রে হচ্ছে আমরা str ডট ক্যাপিটালাইজ কথাটা লিখতে পারি। বানানটা ভুল করো না তোমরা। এটা লিখে যদি আমি এন্টার চাপ দিই তাহলে যেহেতু এটা আমাদের সেন্টেন্স, এই সেন্টেন্সের প্রথম ওয়ার্ডটা আমাদের ক্যাপিটালাইজ হয়ে যাবে। যদি আরেকটা সেন্টেন্স লিখি তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। ভুলে ক্যাপিটালাইজ করে দিয়েছি। দুঃখিত, আমি একটু মনে হয় ভুল বলেছি। ক্যাপিটালাইজ হচ্ছে আমাদের যে স্ট্রিংটা আছে কেবলমাত্র প্রথম অক্ষরটাকে ক্যাপিটাল করবে, প্রতিটা সেন্টেন্সকে না। আমি একটু ভুল বলে ফেলেছি। তাহলে ক্যাপিটালাইজ দিয়ে আমি চাইলে আমার স্ট্রিং এর যদি প্রথম অক্ষরটাকে বড় হাতের অক্ষর হিসেবে রিপ্লেস করতে চাই, সেক্ষেত্রে ক্যাপিটালাইজ কিওয়ার্ডটা আমরা ক্যাপিটালাইজ ফাংশনটা আমরা ব্যবহার করতে পারি। আর আমরা যদি চাই প্রতিটা ক্যারেক্টারকে বড় হাতের অক্ষর দিয়ে রিপ্লেস করতে, তাহলে আপার ফাংশনটা ব্যবহার করতে পারি। আর আমরা যদি চাই প্রতিটা অক্ষরকে লোয়ার ক্যারেক্টার দিয়ে রিপ্লেস করতে, তাহলে আমরা লোয়ার ফাংশনটা ব্যবহার করতে পারি। নেক্সট যে ফাংশনটা আমাদের ইম্পর্টেন্ট সেটা হচ্ছে স্প্লিট ফাংশন। স্ক্রিনটা ক্লিয়ার করে নিচ্ছি। স্প্লিট ফাংশনটা হচ্ছে এমন যে সাপোজ মনে করো যে আমার কাছে একটা সেন্টেন্স আছে এরকম, এখন আমরা চাচ্ছি আমাদের কাছে যতগুলো স্পেস আছে এই স্পেস দিয়ে আমরা সেন্টেন্সের প্রতিটা ওয়ার্ডকে আলাদা করতে। তাহলে আমরা যদি এটাকে এন্টার চাপ দিই, আমরা যেটা করতে পারি, আমরা ধরে নিলাম যে ওয়ার্ডস নামে আমরা একটা লিস্ট তৈরি করলাম, আসলে অটো লিস্ট জেনারেট হবে। আমরা এই স্ট্রিং এর উপর স্প্লিট নামে একটা ম্যাথ ফাংশনকে কল করব। যদি স্প্লিটের ভিতর কোনো প্যারামিটার দিয়ে দেওয়া না থাকে তাহলে হচ্ছে বাই ডিফল্ট এটা স্পেসকে তার প্যারামিটার আকারে ধরে নেয়। দ্যাট মিনস হচ্ছে স্পেসের ভিত্তিতে সে স্প্লিট করবে। আমি যদি এন্টার চাপ দিই এবং আমাদের ওয়ার্ডসকে প্রিন্ট করি, যেটা আমাদের লিস্ট আকারে সেভ হয়ে থাকবে, আমরা দেখব প্রতিটা আমাদের স্পেস বরাবর একটা স্প্লিট হবে আমাদের স্ট্রিংটা। দ্যাট মিনস আমরা 4টা ওয়ার্ড এখানে পাচ্ছি। স্প্লিটটা হবে স্পেসের ভিত্তিতে। দেখো ডটটা কিন্তু আমাদের ওয়ার্ডের ভিতরেই কাউন্ট করা হয়েছে, কারণ যেখানে আমরা স্পেস পাচ্ছি শুধুমাত্র সেখানেই আমরা স্প্লিট করতে চাচ্ছি। তা আমরা চাইলে যেটা করতে পারি, পরবর্তীতে একটা লুপ চালিয়ে আমাদের ওয়ার্ডগুলোকে আমরা প্রিন্ট করে দেখতে পারি। লিস্ট আমরা যেভাবে লুপ চালিয়ে প্রিন্ট করি, আমাকে এখানে একটা ইনডেন্টেশন দিতে হবে। ইনডেন্টেশন দিতে হয় ট্যাব ক্যারেক্টারটা প্রেস করে। তোমরা যদি খেয়াল করে দেখো আমাদের প্রতিটা ওয়ার্ড আমাদের আলাদা আলাদা লাইনে সে প্রিন্ট করে দেখিয়েছে। আচ্ছা, এখন হচ্ছে আমরা যদি চাই যে অন্য কিছুর উপরে স্প্লিট করতে, ধরো যে আমরা কমা যেখানে পাবো বা আমাদের ডট যেখানে পাবো তার ভিত্তিতে আমরা স্প্লিট করতে চাচ্ছি, সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, আমি স্ট্রিংটা আবারও সেভ করছি। অন্য আরেকটা স্ট্রিং নিচ্ছি, এখানে আমি ডটের ভিত্তিতে স্প্লিট করতে চাচ্ছি মনে করো। সেক্ষেত্রে আমি হচ্ছে str ডট স্প্লিট লিখবো
আমি এটাকে আরেকটা স্ট্রিংয়ে সেভ করে রাখি। আমাকে এখানে ক্যারেক্টারের ইনপুট দিতে হবে, আমি এখানে হচ্ছে ডটের ভিত্তিতে স্প্লিট করতে যাচ্ছি। যদি এন্টার চাপ দিই এবং এখন হচ্ছে প্রিন্ট করি, তাহলে তোমরা খেয়াল করে দেখো যেখানে আমাদের ডট পাচ্ছে সেখানে আসলে আমাদের স্ট্রিংটা স্প্লিট হয়ে যাচ্ছে। যেমন প্রথম ডট পেয়েছে মাই এর পরে, সেজন্য মাই আমাদের একটা স্প্লিট আকারে কনসিডার করা হয়েছে। তারপর নেম ইজ, এটাকে আরেকটা স্প্লিট আকারে কনসিডার করা হয়েছে। সবার লাস্টে নাহিদকে আরেকটা স্প্লিট আকারে কনসিডার করা হয়েছে। আশা করি তোমরা স্প্লিটের ব্যবহারটা বুঝতে পেরেছো, যে আমরা যদি পার্টিকুলার কোনো একটা ক্যারেক্টারের ভিত্তিতে স্প্লিট করতে চাই তাহলে আমাদের এই স্প্লিট অপারেশনটা ভালো কাজে লাগে। যেমন একটা কমন কেস হতে পারে আমাদের, একটা কমন কেস হতে পারে আমাদের স্ট্রিংটা আছে এরকম যে আমাদের সেমিকলন দিয়ে বা কমা সেপারেটেড ভ্যালু আছে অনেকগুলো। আমরা চাচ্ছি প্রতিটা কমার ভিতরে যে ভ্যালুগুলো আছে সেগুলোকে আলাদা আলাদা লিস্টের ভিতর আলাদা আলাদা আমাদের পজিশনে বা ওয়ার্ড আকারে সেভ করতে চাচ্ছি। তাহলে আমরা যেটা করতে পারি, জাস্ট এখানে ওয়ার্ডস লিখে আমরা str.split কমান্ডটাকে ব্যবহার করতে পারি। এখানে প্যারামিটার আকারে আমরা কমাটাকে পাস করি। কিছু বলা না থাকলে স্পেসকে বাই ডিফল্ট স্প্লিটের ক্যারেক্টার হিসেবে ধরে নেয়, আর আমরা যদি স্পেসিফিক্যালি বলে দিই তাহলে সেটা হচ্ছে আমাদেরকে ওই ক্যারেক্টারটাই স্প্লিট ক্যারেক্টার হিসেবে কাউন্ট করে। যেমন আমি এখানে কমাটাকে স্প্লিট ক্যারেক্টার হিসেবে ধরে নিচ্ছি। দেখো এই সেন্টেন্স থেকে আমরা বেসিক্যালি 4টা ওয়ার্ডকে সেপারেট করেছি কমার ভিতরে। নেক্সট আমি তোমাদের যেটা দেখাতে চাই সেটা হচ্ছে কোনো একটা পার্টিকুলার স্ট্রিং আমাদের স্ট্রিং এর ভিতর কয়বার আছে সেই জিনিসটাও আমরা চাইলে স্ট্রিং এর মেথডের মাধ্যমে দেখতে পারি। মনে করো দিস ইজ হচ্ছে আমাদের একটা স্ট্রিং আছে, দেখতে চাচ্ছি এই দিস ইজ এর ভিতর ইজ কথাটা কয়বার আছে। আমি যেটা করতে পারি, str এর পরে ডট দিয়ে কাউন্ট মেথডটাকে কল করতে পারি, আর ভিতরে প্যারামিটার আকারে দিব যে স্ট্রিংটাকে আমরা কাউন্ট করতে চাচ্ছি। তাহলে এটা দিয়ে বোঝাচ্ছে ইজ আমাদের অরিজিনাল স্ট্রিং এ কয়বার আছে সেটা সে কাউন্ট করে দেখাবে। আমি যদি এন্টার চাপ দিই এখানে দেখাচ্ছে ইজ আসলে 2বার আছে, এখানে একবার হাইলাইট করে দেখালাম, আরেকবার হচ্ছে এখানে। এই দুটো হচ্ছে মোটামুটি আমাদের কাউন্টের একটা ব্যবহার, যে কাউন্টের মাধ্যমে আমরা দেখতে পারি যে একটা পার্টিকুলার স্ট্রিং ওই স্ট্রিং এর ভিতর কয়বার আছে। আমরা মোটামুটি স্ট্রিং এর অনেকগুলো অপারেশন দেখলাম। স্ট্রিং আমাদের মোটামুটি এতটুকু দেখলেই আশা করি হয়ে যাবে আর কি। এছাড়াও স্ট্রিং এর আরো কিছু অপারেশন আছে। তোমরা যদি আমাদের টেক্সট বুকটাতে আসো, এখানে অনেকগুলো তোমাদের এক্সাম্পল দেওয়া আছে, তোমরা চাইলে এই এক্সাম্পল গুলো দেখতে পারো। আমি মূলত তোমাদের এই বইটি থেকেই এক্সাম্পল দেখিয়েছি, কিছু জিনিস হয়তো বা এক্সট্রা দেখানো হয়েছে। আশা করি স্ট্রিং বিষয়ে মোটামুটি তোমাদের এখন ক্লিয়ার, স্ট্রিংকে কিভাবে আমরা ম্যানিপুলেট করতে পারি। নেক্সট আমরা যেটা দেখতে চাচ্ছি সেটা হচ্ছে পাইথনে আমরা কিভাবে ফাংশন নিয়ে কাজ করতে পারি। পাইথনে ফাংশন ডিক্লেয়ার করার জন্য একটা সেপারেট সিনট্যাক্স দুঃখিত, পাইথনে ফাংশন নিয়ে কাজ করার জন্য আমাদেরকে একটা সেপারেট সিনট্যাক্স ফলো করা লাগে। আমরা যে কোনো ফাংশনকে ডিফাইন করার জন্য আমাদেরকে প্রথমে ডেফ কিওয়ার্ডটা লেখা লাগবে, তারপর আমরা স্পেস দিয়ে ফাংশনের একটা নাম দিব। ধরে নিলাম যে আমাদের ফাংশনের নাম হচ্ছে func1, এবং এর ভিতর ফার্স্ট ব্র্যাকেটের ভিতর আমাদেরকে তার প্যারামিটারগুলো বলতে হবে। আমি এখানে দুটো প্যারামিটার নিচ্ছি, একটা নাম্বার 1 আর একটা নাম্বার 2। আমি ফাংশন 1টার নামটাকে রিপ্লেস করে অ্যাড হিসেবে লিখি। আমরা মূলত দুটো সংখ্যাকে যোগ করে তার আউটপুটটাকে রিটার্ন করতে চাচ্ছি। ফাংশনও আমাদের ব্লক আকারে রিপ্রেজেন্ট করতে হয়, যে কোনো ব্লককে রিপ্রেজেন্ট করতে হলে আমাদের এইভাবে কোলন সাইন দিতে হয়। আমরা ফর লুপ যেভাবে ডিক্লেয়ার করে থাকি বা ইফ এলস স্টেটমেন্ট যেভাবে ডিক্লেয়ার করে থাকি। এবার কোলনের পর আমি এন্টার চাপ দিব। আমাকে অবশ্যই এখানে নিশ্চিত করতে হবে যে এখানে একটা ইন্ডেন্টেশন আছে।
যদিও আমাদের এখানে যেহেতু আমরা কোড এডিটরে কোড করতেছি অটোমেটিক্যালি ইনডেন্টেশনটা করে দিয়েছে, অনেক সময় হয়তো বা অটোমেটিক্যালি নাও করতে পারে, তাহলে আমাকে ইনশিওর করতে হবে যে এখানে ইনডেন্টেশন আছে। আমি যেটা করতে চাচ্ছি, খুব সহজ কাজ করতে চাচ্ছি, সেটা হচ্ছে নাম্বার 1 আর নাম্বার 2 কে যোগ করতে চাচ্ছি। আমি এটাকে জাস্ট রিটার্ন যে কিওয়ার্ডটা আছে তার মাধ্যমে এই ভ্যালুটাকে আমরা পাঠিয়ে দিতে পারি ফাংশনের কাছ থেকে। তাহলে রিটার্ন কিওয়ার্ডটা যেটা করবে, তারপরে যে ভ্যালুটা বলা আছে সেই ভ্যালুটা হচ্ছে ফাংশন কলের কাছে রিটার্ন করে দিবে। এখন আমরা ফাংশন থেকে যদি বের হয়ে আসি, আমি ইনডেন্টেশনটা ক্লোজ করে দিলেই ফাংশন থেকে বের হয়ে আসলাম। আমি এখানে যদি জাস্ট প্রিন্ট করি, আচ্ছা আমি একটা কাজ করি, ফার্স্টে রেজাল্ট নামে একটা ভেরিয়েবল নিই এবং তার ভিতরে আমাদের এই ফাংশন কলটাকে আমরা এক্সিকিউট করি। ফাংশনে দুটো প্যারামিটার আমাকে দিতে হবে, আমি ধরো যে 5 আর 10 দুটো প্যারামিটার পাস করলাম। এবার আমরা যদি জাস্ট রেজাল্টটাকে প্রিন্ট করি, তাহলে বেসিক্যালি আমাদের যেটা হবে রান করলে 5 আর 10 যোগ করে আমাদের আউটপুট হচ্ছে 15 প্রিন্ট করবে। এখানে যদি তোমরা খেয়াল করো আমাদের আউটপুট হচ্ছে এখানে 15 প্রিন্ট করেছে। আমরা এখানে আরো কিছু জিনিস দেখতে পারি। বেসিক আমাদের ফাংশনের ডেফিনেশনটা হচ্ছে, আমি আবার একটু দেখাই, ডেফ লিখব, ফাংশনের একটা নাম দিব, ফার্স্ট ব্র্যাকেট দিব, এর ভিতর হচ্ছে প্যারামিটার গুলোকে লিখব। প্যারামিটার তোমার ইচ্ছা মতো হতে পারে, এটা ইন্টিজার হতে পারে, ফ্লোট হতে পারে, স্ট্রিং হতে পারে, কোনো সমস্যা নেই। বা তোমার যদি মাল্টিপল প্যারামিটার লাগে তুমি চাইলে ইচ্ছা মতো এটাকে বাড়াতে পারো। এরপর হচ্ছে আমাদের একটা কোলন দিতে হবে, যেটা দিয়ে হচ্ছে ফাংশনের ব্লক ডিফাইন করছি আমরা। এরপর এন্টার দিয়ে আমাদের ফাংশনের ভিতরে কোডগুলো লিখবো। জাস্ট ডট ডট দিয়ে দেখাচ্ছি তোমাদের। ফাংশনের যে কোডগুলো আছে তুমি এখানে হচ্ছে ফাংশনের কোডগুলো লিখবে। এরপর যখন ফাংশন থেকে বের হচ্ছে তোমাকে ইনডেন্টেশনটা ক্লোজ করে আমাদের শুরুতে ইনডেন্টেশন যেখানে ছিল সেখানে চলে আসতে হবে। তাহলে এই শুরুর ইনডেন্টেশনে চলে আসা মানে আমরা ফাংশন থেকে বাইরে চলে এসেছি। আর ফাংশনের ভিতর যদি কোনো রিটার্ন থাকে, মনে করো এখানে রিটার্ন দেওয়া আছে এ, তাহলে অবশ্যই তোমাকে যখন ফাংশন কল করবা অন্য একটা ভেরিয়েবলের ভিতর রেজাল্টটাকে রেখে দিতে হবে, না হলে কিন্তু তোমার ফাংশনের কলে এরর আসবে। কারণ যেহেতু তোমার ফাংশন কলে কোনো কিছু রিটার্ন করছে, সেই রিটার্ন ভ্যালুটা তোমাকে এখানে রেখে দিতে হবে কোনো এক জায়গায়। এটা মোটামুটি ফাংশনের আমাদের ডেফিনেশন ছিল। আমি যদি তোমাদের কিছু সিম্পল জিনিস দেখাই ফাংশনের ক্ষেত্রে, মনে করো আমাদের এক্স এর একটা ভ্যালু রাখা আছে 10, আমি এখানে একটা ফাংশন ডিক্লেয়ার করতে চাচ্ছি এরকম। কোনো একটা ইন্টারেস্টিং জিনিস দেখো, আমি মনে করো ফাংশনের ভিতর কোনো প্যারামিটার পাস করছি না, আমি সরাসরি প্রিন্ট করছি এক্স এর ভ্যালু। এবার আমি জাস্ট আমাদের ফাংশন থেকে বের হয়ে এসে ফাংশনটাকে কল করলাম। তোমাদের কাছে কি মনে হয় যে এই ফাংশনটার আসলে আউটপুট কি আসবে? যদি এক্সিকিউট করে দেখো, দেখবে এই ফাংশনের আসলে আউটপুট এসেছে 10। তাহলে এখানে আসলে যে এক্সটাকে আমরা রেফার করতেছি এটা আসলে ফাংশনের বাইরে আমাদেরকে গ্লোবালি যে ভ্যালুটা বলে দেওয়া আছে সেই ভ্যালুটাকে সে এখানে কাউন্ট করছে। যদি আমরা চাই যে ফাংশনের ভিতরে ওই ভ্যালুটাকে নতুন করে ডিফাইন করতে, যেমন এখানে আমরা করলাম 20, সেই ক্ষেত্রে আমাদের যখন আমরা এক্সিকিউট করব এখানে আমরা ভ্যালু পাবো 20। আচ্ছা, এখন একটা ইন্টারেস্টিং প্রবলেম দেখো, মনে করো আমরা ফাংশনের ভিতর আগের ভ্যালুর সাথে 5 যোগ করতে চাচ্ছি, তাহলে 20 সাথে 5 যোগ হয়ে আমরা যদি রান করি এখানে 25 আসবে। এখন আমি চাচ্ছি যে আমার উপরে যেই ভ্যালুটা ডিক্লেয়ার করা আছে এটাকে আমরা বলে থাকি ফাংশনের গ্লোবাল স্কোপ, লিখে দিচ্ছি। আর ফাংশনের ভিতরের যে অংশটা এটাকে আমরা বলে থাকি ফাংশনের লোকাল স্কোপ। আমি যখন মডিফিকেশন করেছি আমার আসলে লোকাল স্কোপের ভ্যালুটা মডিফিকেশন হয়ে এখানে আমরা আউটপুট আকারে দেখতে পাচ্ছি।
তো আমি চাচ্ছি যে গ্লোবাল স্কোপের ভ্যালুটাকে আমাদের মডিফিকেশন করে আউটপুট আকারে দেখাতে। আমি যদি এই লাইনটা মুছে দিই, অনেকে মনে করতেছো যে এই লাইনটা মুছে দিলেই তো আমাদের কাজ হয়ে যাবে। এখন যদি আমি এক্সিকিউট করার ট্রাই করি, দেখো তোমার কাছে একটা এরর শো করছে যে একটা লোকাল ভেরিয়েবলকে রেফার করা হয়েছে, যেটা আসলে এখানে কোনো এক জায়গায় ডিফাইন করা হয়নি অ্যাসাইনমেন্টের মাধ্যমে। যেমন এখানে আমরা আসলে এক্স কে ইউজ করেছি যে এক্স এর সাথে 5 যোগ করতে হবে। এই এক্সটা আসলে ফাংশনের ভিতর লোকালি কে, এই জিনিসটা আমরা ডিফাইন করে দিই। তাহলে এখন আসলে আমরা কিভাবে এই উপরের গ্লোবাল স্কোপের ভেরিয়েবলটাকে অ্যাক্সেস করতে পারি যাতে তার সাথে 5 যোগ করা যায়। এই জিনিসটার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটি হচ্ছে গ্লোবাল নামে একটা কিওয়ার্ড আছে, তারপর আমাদেরকে ওই ভ্যালুটা বলে দিতে হবে গ্লোবাল যে ভেরিয়েবলটাকে আমরা ব্যবহার করতে চাচ্ছি। যেমন আমাদের ক্ষেত্রে গ্লোবাল ভেরিয়েবলটা হচ্ছে এক্স। আমরা যদি এখন রান করি তাহলে দেখবা কোডের আউটপুটটা ঠিকভাবে এক্সিকিউট করছে। তাহলে ফাংশনের ভিতর যদি কোনো ভ্যালু রাখি সেটা নর্মালি হচ্ছে আমাদের লোকাল স্কোপে কাজ করে, কিন্তু আমরা যদি চাই যে গ্লোবাল স্কোপের কোনো একটা ভ্যালু নিয়ে কাজ করব তাহলে সেটা গ্লোবাল কিওয়ার্ডের মাধ্যমে আমাদেরকে ডিফাইন করে দিতে হবে। আচ্ছা, এবার আরো একটা মজার জিনিস দেখো। ধরো যে আমাদের এই ফাংশনের ভিতর আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছিলাম var1, এবং এই ভেরিয়েবলটার একটা ভ্যালু দেওয়া ছিল 20। আচ্ছা, এখন এই ভ্যালুটা আসলে যেহেতু লোকাল স্কোপে ডিফাইন করা, এই ভ্যালুটাকে আমি ফাংশনের বাইরে কোনো জায়গায় ব্যবহার করতে বা অ্যাক্সেস করতে পারবো না। আমি যদি এখানে var1 লিখে ইন্টার চাপ দিই, আমি এখানে প্রিন্ট কমান্ডটা ধরো ব্যবহার করলাম যে var1 এর ভ্যালু আমি প্রিন্ট করতে চাচ্ছি। যখন আমি রান কমান্ড দিব, দেখো এখানে আমাকে এরর দিচ্ছে, কারণ আসলে var1টা আমাদের লোকাল স্কোপে ডিফাইন করা, আমি এটাকে গ্লোবাল স্কোপে ব্যবহার করতে চাচ্ছি। কোনো ফাংশন বা কোনো কিছুর যদি লোকাল স্কোপে কিছু ব্যবহার করা হয়ে থাকে, যেই মাত্র ফাংশন থেকে আমরা বের হয়ে আসব সেই লোকাল স্কোপের ডাটাগুলো আমাদের মুছে যাবে। সেক্ষেত্রে আমরা লোকাল স্কোপের ভেরিয়েবলগুলোকে আমরা ইউজ করতে পারবো। জিনিসটা তোমাদের একটু মাথায় রাখতে হবে। তাহলে আমি যেটা বললাম যে কোনো একটা ফাংশনে যদি আমরা গ্লোবাল স্কোপের কোনো ভেরিয়েবলকে অ্যাক্সেস করতে চাই তাহলে আমাদেরকে গ্লোবাল কিওয়ার্ডটা ব্যবহার করতে হবে। যেমন এখানে আমরা কিন্তু গ্লোবাল বলিনি, তাহলে আসলে আমাদের লোকাল স্কোপের ভেরিয়েবলটা প্রিন্ট হবে। তো আমি যদি এখানে বলে দিই এরকম যে গ্লোবাল এক্স, এখন যদি আমি প্রিন্ট দিই, আচ্ছা দুঃখিত, আমাদের গ্লোবালটাকে হচ্ছে আগে অ্যাসাইন করতে হয়। আমি এখানে একটা অ্যাসাইনমেন্টের পরে গ্লোবাল লিখেছি। আমি যদি এখানে গ্লোবাল লিখে এখন যদি আমি রান করি তাহলে দেখো আমাদের আসলে গ্লোবাল ভ্যালুটা প্রিন্ট হচ্ছে। আরেকটা মজার জিনিস হচ্ছে তুমি চাইলে গ্লোবাল ভ্যালুটাকে পরবর্তীতে কাস্টমাইজ করতে পারো, যে আমি গ্লোবাল ভ্যালুটা 10 ছিল, আমি এখানে এটাকে 20 করে দিলাম। এবং আমরা যদি ফাংশনের বাইরে এটাকে প্রিন্ট করি তাহলে দেখো এখন কিন্তু ফাংশনের বাইরেও ভ্যালুটা আপডেট হয়ে গিয়েছে। তার মানে গ্লোবাল এক্স ডিফাইন করে দেওয়া মানে হচ্ছে গ্লোবাল যে ভেরিয়েবলটা আছে তার ইনস্ট্যান্টটা নিয়ে আমরা এই ফাংশনের ভিতর কাজ করতে চাচ্ছি। তাহলে আমরা যেহেতু এখানে চেঞ্জ করেছি ভ্যালুটা, ফাংশনের বাইরেও ভ্যালুটা আসলে চেঞ্জ হয়ে গিয়েছে। আশা করি তোমরা গ্লোবাল স্কোপ আর লোকাল স্কোপটা মোটামুটি বুঝতে পেরেছো। আর বাকি সব ফাংশন আমাদের মোটামুটি সেম, আমরা সিতে যেভাবে ফাংশন নিয়ে কাজ করি এখানেও ঠিক সেম ভাবেই আমরা ফাংশন নিয়ে কাজ করতে পারি। তুমি মনে করো যে একটা স্ট্রিং ইনপুট দিলে তুমি চাইলে স্ট্রিংটাকে মাল্টিপ্লিকেশন করতে পারো। তুমি str সমান সমান হচ্ছে str ইনটু str লিখতে পারো, এরপর তুমি রিটার্ন করে দিতে পারো str এর ভ্যালুটা। যদি এখন ফাংশনের বাইরে এসে একটা str ডিফাইন করলাম আমার নাম, এরপর আমি জাস্ট ফাংশনের ভিতর থেকে পাস করে দিতে পারি str। যেহেতু আমরা রিটার্ন স্টেটমেন্ট ইউজ করেছি, প্রিন্ট করার জন্য আমাকে একটা প্রিন্ট কমান্ড ব্যবহার করতে হবে। যদি এটা এক্সিকিউট করি তাহলে দেখবে আমার নামটা দুবার প্রিন্ট।
সরি, এখানে str ইনটু str হবে না, str ইনটু হবে। এই যে, আমার নামটা পাশাপাশি দুবার প্রিন্ট হয়েছে। এরকম আমরা চাইলে ফাংশনের মাধ্যমে আমাদের প্রয়োজন অনুযায়ী যে কোনো কিছুকে ইমপ্লিমেন্ট করে নিতে পারি। তোমরা বাসায় যেটা ট্রাই করতে পারো যে আমাকে মনে করো 3টা নাম্বার ইনপুট দেওয়া আছে, আমি এখানে 3টা নাম্বারের মধ্যে ম্যাক্সিমাম যে নাম্বারটা সেখানে এটা রিটার্ন করে দিই। এখানে আমাদেরকে ইফ এলস এর কিছু লজিক ইমপ্লিমেন্ট করা লাগবে। তোমরা এটা বাসায় ট্রাই করে দেখতে পারো ফাংশনের মাধ্যমে আমরা কিভাবে করতে পারি। আজকের ক্লাসে আমরা স্ট্রিং আর ফাংশন নিয়ে মোটামুটি দেখলাম। আমি ছোট আরেকটা জিনিস দেখাতে চাচ্ছি আজকের ক্লাসে, তাহলে মোটামুটি পাইথনের আমরা বেসিক সব কিছুই দেখা হয়ে যাবে। সেটা হচ্ছে পাইথনে আমাদের মডিউল এবং প্যাকেজকে আমরা কিভাবে ইম্পোর্ট করি। নর্মালি এটা হচ্ছে আমাদের করার জন্য ইম্পোর্ট নামে একটা কিওয়ার্ড ব্যবহার করতে হয়। এটার সিনট্যাক্সটা হচ্ছে এরকম, প্রথমে আমাকে প্যাকেজের নাম বলতে হবে, ডট দিয়ে মডিউলের নাম বলতে হবে, ডট দিয়ে আমরা যদি স্পেসিফিক কোনো ফাংশনকে ইম্পোর্ট করতে চাই তাহলে ফাংশনের নাম বলে দিতে হবে। তাহলে নর্মালি হচ্ছে আমরা এইভাবে ইম্পোর্ট করে থাকি। নর্মালি আমাদের ফাংশন পর্যন্ত আমরা ডিফাইন করি না, আমরা প্যাকেজ ডট মডিউল পর্যন্ত ডিফাইন করি। আর যদি তুমি স্ট্যান্ডার্ড কোনো লাইব্রেরি থেকে কোনো মডিউলকে ইম্পোর্ট করতে চাও তাহলে তোমাকে প্যাকেজের নামটাও দেওয়ার দরকার। আমি তোমাদেরকে একটু এক্সাম্পল হিসেবে দেখাই। মনে করো আমাদের ম্যাথ নামে একটা মডিউল আছে, যেটা আমাদের স্ট্যান্ডার্ড লাইব্রেরির অংশ পাইথনে। আমরা হচ্ছে এই ম্যাথের কিছু আমাদের ফাংশনকে আমরা ব্যবহার করতে চাচ্ছি। আমাদের এটা আসলে সরি দুঃখিত, কনসোলে বা আইডিয়ালিতে দেখালেই আমাদের চলবে। আমি প্রথমে মনে করো ম্যাথ নামে একটি মডিউলকে ইম্পোর্ট করলাম। এবার দেখো ম্যাথ মডিউলের আমি যদি পাই লিখে ইন্টার চাপ দিই তাহলে আমাদের আসলে পাই এর ভ্যালুটা শো করবে। তাহলে এই জিনিসটা আসলে ম্যাথ মডিউলের ভিতরেই আছে, পাই নামে একটা কনস্ট্যান্ট আছে, যেই জিনিসটা আমরা এখানে শো করলাম। সেম ভাবে আমরা ম্যাথ মডিউলের অন্যান্য মেথডকে কল করতে পারি। এখানে POW দিয়ে পাওয়ার বোঝানো হয়। আমি চাচ্ছি যে 2 টু দি পাওয়ার 3 এর ভ্যালু বের করতে, যেটা হচ্ছে 2 কিউব, তাহলে এটা আউটপুট আসবে 8। তুমি চাইলে স্কোয়ার রুটও বের করতে পারো। ম্যাথের স্কোয়ার রুট হচ্ছে SQRT ফাংশন। এর ভিতরে আমি যদি একটা ভ্যালু বলে দিই, মনে করো আমি 9 এর স্কোয়ার রুট দেখতে চাচ্ছি, তাহলে এটা আউটপুট আসবে 3। তাহলে আমাদেরকে মনে রাখা লাগবে সিনট্যাক্সটা। আমাদের সিনট্যাক্সটা হচ্ছে ইম্পোর্ট লিখবো, প্যাকেজের নাম লিখবো, তারপর আমরা মডিউলের নাম লিখবো, মডিউলের নাম লিখবো, আর সবার লাস্টে হচ্ছে আমরা ফাংশনের নামটা লিখবো যদি স্পেসিফিক্যালি বলে দিতে চাই। আচ্ছা, উপরে যদি খেয়াল করে দেখো আমাদেরকে বারবার ম্যাথ কথাটা বলে দেওয়া লাগতেছে। অনেকের এই জিনিসটা বিরক্ত লাগতে পারে যে তোমাকে বারবার ম্যাথ বলে দেওয়া লাগতেছে। তোমার আরেকটা অল্টারনেটিভ ওয়ে হচ্ছে তুমি ফ্রম লিখবে, ফ্রমের পরে হচ্ছে তুমি মডিউলের নামটা লিখবে। আমাদের ক্ষেত্রে মডিউলটা হচ্ছে ম্যাথ। এরপর আমরা ইম্পোর্ট দিয়ে যদি কোনো পার্টিকুলার অবজেক্টকে ইম্পোর্ট করতে চাই, আমাদের এটা হতে পারে পাওয়ার, এটাও হতে পারে, অথবা আমি যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে ম্যাথ লিখে ইম্পোর্ট লিখবো। ইম্পোর্ট লেখার পর আমি এখানে স্টার দিয়ে দিব। এটা দিয়ে বোঝাচ্ছে ম্যাথ মডিউলে যতগুলো অবজেক্ট আছে সবগুলো এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এটা করলে আমাদের সুবিধা হচ্ছে আমাদেরকে এখন আর বারবার ম্যাথ ডট পাই বা ম্যাথ ডট POW এভাবে লেখা লাগবে। আমি সরাসরি পাই লিখলেই এখন আমি অ্যাক্সেস করতে পারবো। কিন্তু আমি যদি শুধু ইম্পোর্ট দিয়ে করতাম, যদি একটু আমাদেরকে রিফ্রেশ দিয়ে দেখাই, এখন মনে করো আমি শুধু ইম্পোর্ট লিখলাম, ইম্পোর্ট লিখে ম্যাথ দিলাম। এখন যদি আমি পাই লিখি আমাকে এরর শো করবে যে পাই ইজ নট ডিফাইন্ড। তাহলে যদি ইম্পোর্ট দিয়ে কোনো মডিউলকে ইম্পোর্ট করা হয় তাহলে আমাদেরকে অবশ্যই মডিউলের নাম লিখে তারপর আমাদের কনস্ট্যান্ট বা ফাংশনকে অ্যাক্সেস করতে হবে।
আছে? কিন্তু তুমি যদি চাও যে আসলে আমি বারবার এই ম্যাথ মডিউলটাকে উল্লেখ করব না, তাহলে আমাদের অল্টারনেটিভ ওয়ে হচ্ছে আমরা ম্যাথ লিখব, ফ্রম ম্যাথ ইম্পোর্ট স্টার দিয়ে দিব। ম্যাথের আন্ডারে সবগুলো অবজেক্ট এখানে ইম্পোর্ট হয়ে যাবে। এরপর আমরা শুধুমাত্র অবজেক্টের নামটা লিখলে, যেমন এখানে পাই হচ্ছে একটা কনস্ট্যান্ট, এটা একটা অবজেক্ট ম্যাথ মডিউলে, তাহলে আমরা কাজটা করতে পারবো। দুটা ওয়েই পসিবল, তোমাদের যে ওয়েতে সুবিধা মনে হয় তোমরা সেই ওয়েটাই ফলো করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের আজকের আলোচনা এতটুকুই। পাইথনের বেশ কিছু কনসেপ্ট আজকে দেখেছি, আশা করি কনসেপ্টগুলো তোমাদের মোটামুটি বুঝে গিয়েছে। ক্লাস সম্পর্কে যদি তোমার কোনো কোশ্চেন থাকে তাহলে তুমি লাইভ ক্লাসে এসে আমাকে কোশ্চেনগুলো করতে পারো, আর ক্লাস সম্পর্কে তোমার ফিডব্যাকগুলো ক্লাস ফিডব্যাক ফর্মে দিয়ে দিতে পারো। মোটামুটি আমাদের পাইথনের বেসিক সবগুলো কনসেপ্টই কভার হয়ে গিয়েছে। আমরা হয়তো বা মিডের পর সময় থাকলে পাইথনের আরো কিছু কনসেপ্টও দেখতে পারি, না হলে আমরা সরাসরি মেশিন লার্নিং এর কিছু অ্যালগোরিদম তোমাদেরকে দেখানোর জন্য চলে যাব আর কি মেশিন লার্নিং এর অংশে। সবাই ভালো থাকো, ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আবার তোমাদের সাথে কথা হবে। আল্লাহ হাফেজ।